তো আমরা তো ফার্স্ট ক্লাসে স্যার ডিসকাস করছিলাম মানে সুইচ গিয়ার নিয়ে, সুইচ গিয়ারের বেসিক প্রিন্সিপাল নিয়ে। আপনি বোধহয় ফার্স্ট ক্লাসটাতে ছিলেন না। আচ্ছা, না ওই যে ওনাকে বলছি। হ্যাঁ, তো ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে সুইচ গিয়ারের একদম বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করছিলাম, পাওয়ার সিস্টেমের উপর আর কি, পাওয়ার সিস্টেমের বেসিক স্ট্রাকচার নিয়ে। তো আমি আপনাদের আরেকটু রিভিশনের জন্য বলতে পারি, যেহেতু আমাদের সেকেন্ড ক্লাসটা হয় নাই। সো সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বলতে আসলে আমরা কী বুঝি, আপনারা একটু বলেন যে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বলতে আসলে কী বুঝেন, আপনি বলেন। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, আমরা জানি যে আমাদের পাওয়ার সিস্টেমসে ফল্টস হয়। হ্যাঁ, পাওয়ার সিস্টেমে কি থাকে, পাওয়ার সিস্টেমে ফল্টস থাকে। হ্যাঁ, এটা এটা হচ্ছে একদম আনঅ্যাভয়েডেবল। আপনার যদি এত বড়, যেহেতু একটা পুরো কান্ট্রি ওয়াইড সিস্টেম, যেটা দিয়ে এটাকে সব থেকে অনেক সময় এও বলা যায় যে বিগেস্ট মেশিন, ঠিক আছে, সবচেয়ে বিগেস্ট বা লার্জেস্ট মেশিন, কারণ এটা দিয়ে হচ্ছে আপনার ওভারঅল পুরো কান্ট্রি ওয়াইড কি পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে। সো এই জায়গাতে কি হতে পারে, ফলস হওয়াটা খুব স্বাভাবিক এবং এটা ম্যান্ডেটরি যে ফলস হবেই, ঠিক আছে। যেহেতু আমাদের ছোটোখাটো যত ইলেকট্রনিক সার্কিট আছে সব জায়গাতেই কী হয়, কম বেশি সার্কিটে শর্ট হয়, সার্কিটের অন্যান্য ডিভাইস নষ্ট হয়, এটা একদম হয় ইলেকট্রনিক সার্কিটে। সো যেহেতু এরা আরও হাই ভোল্টেজ ডিভাইস, সো এই ক্ষেত্রে ফলস হওয়াটা আরও খুবই স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, তো এই ফলসগুলি কয় ধরনের হয়ে থাকে, ফলসগুলি হয়ে থাকে সাধারণত দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে সিমেট্রিক্যাল, একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। হ্যাঁ, তো এই ধরনের ফল্টের ক্ষেত্রে কি হয়, যখন এই ফল্টগুলি হয় তখন আসলে কি কি ইনসিডেন্টস হতে পারে, যে দেখা যায় এটার কারণে দেখা যায় আমাদের দুই ধরনের প্রবলেম হওয়াটা খুব বেশি রেগুলার। হ্যাঁ, তো এদের কজেসগুলি কি হয়, বা কজেসগুলি এক নাম্বার হচ্ছে আপনার থার্মাল ড্যামেজ, একটা হচ্ছে থার্মাল ড্যামেজ, আরেকটা হচ্ছে এটাকে বলা হয় ইলেকট্রোডাইনামিক ড্যামেজ। হ্যাঁ, এই দুই ধরনের সাধারণত ক্ষতি সাধন হয়ে থাকে ফলস হলে ট্রান্সমিশন লাইনের, বিভিন্ন ট্রান্সমিশন লাইনের নিজেরও হয় এবং ট্রান্সমিশন লাইনের সাথে কানেক্টেড যে ডিভাইসগুলি তাদেরও হইতে পারে, তাই না। আমাদের কি কি থাকে ট্রান্সমিশন লাইনে কানেক্টেড ডিভাইস, আপনার জেনারেটর থাকে, তারপর হচ্ছে মোটরস থাকে, আরও ক্যাপাসিটর থাকে, ইন্ডাক্টর, অনেক ধরনের লোড কানেক্টেড থাকে। হ্যাঁ, আবার ট্রান্সমিশন লাইন নিজেও কি একটা একটা ডিভাইস। এই ট্রান্সমিশন লাইনের নিজেরও কয় ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, তিন ধরনের, একটা হচ্ছে রেজিস্টিভ, একটা ক্যাপাসিটিভ, একটা ইন্ডাকটিভ। হ্যাঁ, সো ট্রান্সমিশন লাইনের যে ইন্টারনাল যে ক্রাইটেরিয়াগুলি সেগুলিতেও কি হতে পারে, ড্যামেজ হতে পারে। সো থার্মাল ড্যামেজটাকে সাধারণত ডিফাইন করা হয় কিভাবে, ধরেন আপনার একটা শর্ট সার্কিট হইলো, শর্ট সার্কিট হওয়ার কারণে কি হয়, সাধারণত কোনো একটা ডিভাইসের যে রেটেড কারেন্ট থাকে তার থেকে প্রায় 10 গুণ 15 গুণ এই ধরনের কারেন্ট কি হয়ে থাকে, ফ্লো হয়ে থাকে। এই কারেন্ট, হাই কারেন্ট ফ্লো হলে কি হয়, যখন কারেন্ট ফ্লো বেড়ে যাবে তখন কি হবে, টেম্পারেচার বেড়ে যাবে, তাই না। আচ্ছা, আমি একটা নর্মাল সেন্স থেকে বলি, আপনি যদি এই কলমটাকে অনেকক্ষণ একটা আগুনের শিখায় গরম করতে থাকেন, একসময় কি হবে, এটা মাঝখান দিয়ে গলে যাবে, দুইটা পার্ট আলাদা হয়ে যাবে। এটা কেন হয়, কারণ আপনি এখানে এত হিট দিছেন, হিটের কারণে কি হয়ে গেছে, এটা উচ্চ তাপমাত্রায় এটা নষ্ট হয়ে গেছে। সো এই জিনিসটা কোথায় হইতে পারে বলেন তো, কন্ডাক্টর, হ্যাঁ, ইনসুলেটর, এই দুইটা জায়গায় হইতে পারে। যে খুব হাই টেম্পারেচারের কারণে কি হইলো, যে তারটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছিল সেটা কি হয়ে গেল, গলে যাবে। আর আরেকটা কী হয়ে যেতে পারে, ইনসুলেটরের ইনসুলেশন নষ্ট হয়ে যাবে, তাই না। আপনি একটা ইনসুলেটর কি হয়, একটা স্বাভাবিক তার একটা রেটেড টেম্পারেচার আছে, যতটুকু পর্যন্ত সে কি করবে, নর্মাল অপারেশনে কাজ করবে, কিন্তু এর থেকে যদি আপনি বেশি তাকে হিট দেন তখন সে কী করবে, তার ইনসুলেশন আর ঠিক থাকবে না। আচ্ছা, এই ধরনের প্রবলেম কোথায় হইতে পারে আমি একটু বলি। ক্রস আর্ম কি বুঝেন আপনারা ট্রান্সমিশন লাইনের,
হ্যাঁ হ্যাঁ আপনার আমরা কি থাকে, যেমন ধরেন সাধারণত আমাদের এরকম ইয়ে থাকে, কতগুলি আমাদের টাওয়ার থাকে, হ্যাঁ। তো এগুলির ভিতর দিয়ে কি যায়, হ্যাঁ এখান দিয়ে কি হয়, ওয়্যারগুলি এগুলির উপর দিয়ে যায়, তাই না? এখান দিয়ে ওয়্যারগুলি টানতে পারি আমরা, এগুলি ধরেন ওয়্যার। কিন্তু এই ওয়্যারগুলি দেখবেন একটা একটা ইয়ের মানে লোহার একটা সাপোর্টের উপর বসানো থাকে, ঠিক আছে? ওই সাপোর্টটাকে কি বলে, ক্রস আর্ম বল, ঠিক আছে? তো ক্রস আর্মের সাথে আপনার ওয়্যার থাকে, এর মাঝখানে কি থাকে বলেন তো, ইনসুলেটিং কতগুলো ডিস্ক থাকে এরকম গোল গোল, খেয়াল করে দেখবেন ব্ল্যাক কালারের প্রত্যেকটা, একটা ট্রান্সমিশন লাইনে যদি এরকম 3টা ওয়্যার থাকে, মাঝখানে দেখবেন প্রত্যেকটার মাঝখানে এরকম কি কি আছে, ডিস্ক আছে, রাইট? এটা যদি প্রথমটা, এটার মাঝখানেও এখানে এরকম এরকম থাকবে, হ্যাঁ, আবার থার্ডটার মাঝখানেও আবার এরকম 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 থাকবে, ঠিক আছে? এগুলি কি বেসিক্যালি, এগুলি ইনসুলেটিং ডিস্ক, ঠিক আছে? তো এখন যখন হাই টেম্পারেচার মানে ধরেন হাই কারেন্ট হইলো, বা ধরেন এখানের উপর একটা বজ্রপাত হইলো, এটার উপর একটা ফ্ল্যাশ বলা যায় বা আর্ক বলা যায়, হ্যাঁ, এই ক্রস আর্মটার উপর কি হলো, একটা বজ্রপাত হলো, বা ধরেন কোনো, হ্যাঁ, একটা জায়গায় একটা হাই সার্জের একটা কারেন্ট বা ভোল্টেজ ক্রিয়েট হলো এখানে। এটার কারণে কি হয়, ধরেন এটা যদি একটা আমাদের 11 কেবির লাইন হয়ে থাকে, 11 কেবির লাইনের যে ইনসুলেশন, এটার একটা ক্যালকুলেশন আছে, 11 কেভি ডিভাইডেড বাই √3 মাল্টিপ্লাইড বাই √2, হ্যাঁ, এরকম একটা ক্যালকুলেশন আছে যে এটার ভ্যালুটা কত হইতে হবে, ঠিক আছে? এটাকে সাধারণত আপনার ফর্ম ফ্যাক্টর বলে। ফর্ম ফ্যাক্টরটা আপনার এক্সটার্নাল কিছু প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে, যাই হোক আমরা ওই ডিসকাশনে এখন যাচ্ছি না। তো এখানে এটা হচ্ছে বেসিক্যালি তার কি রেটেড ভোল্টেজ, এই ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ যদি এখানে কোনোভাবে চলে আসে, তখন কি হয়, এই ইনসুলেশনটা কি হয়ে যায়, ব্রেক হয়ে যায়। এবং আপনারা জানেন ট্রান্সমিশন লাইনের মাথায় কিন্তু একটা কি থাকে, আর্থিং কেবল থাকে, রাইট, যেটা আপনার একদম গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। তখন হয় কি, এই কন্ডাক্টরটা যে এটার সাথে শর্ট হয়ে যায়, বুঝতে পারছেন? তখন আমাদের কি হয়, লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, ঠিক আছে? তো দেখেন আসলে ব্যাপারগুলি অনেক একটার সাথে কি রিলেটেড, ঠিক আছে? সো বুঝতে পারছেন কিভাবে আসলে থার্মাল ড্যামেজটা হইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, ইলেকট্রোডাইনামিক ড্যামেজ। এই ড্যামেজটা কি, দেখবেন আপনি যখন ধরেন একটা লোহা নিলেন, আমরা লোহাকে সাধারণত ডিফারেন্ট শেপ করা হয়, কিভাবে করে, যখন এখানে আপনার ওখানে টেম্পারেচার দিয়ে ওটাকে কি করে বাঁকায় নেয়, ঠিক আছে? এখন এখানে হয় কি, আপনার ওই যে হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ফ্লো করার কারণে দেখা যায় কি, আপনার আমাদের যে ডিভাইসগুলি থাকে, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, জেনারেটর, হ্যাঁ, যেখানেই ফল্টটা হয়, বা ধরুন সার্কিট ব্রেকার তো প্রোটেকশনের জন্য থাকে, দেখা যায় হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করার কারণে কি হয়, এদের বডি কি হয়ে যায়, ডিফর্মড হয়ে যায়, বডি ডিফর্মড হয়। মানে কি, কলমটা এরকম ছিল, মাঝখান দিয়ে দেখা গেল বাঁকা হয়ে গেল। সার্কিট ব্রেকারের কি হলো, সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকারের দেখা যায় মোল্ড বা যে কেসটা থাকে ওটা কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল। একটা যেমন ধরুন ম্যাগনেটিক কয়েল আছে, ম্যাগনেটিক কয়েলের লোহাটা কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল। ট্রান্সফরমারের বডি আপনার ধরেন বেঁকে গেল, যে কোনো কিছু হতে পারে। একটা ইন্ডাকশন মোটরের বডি ডিফর্মড হয়ে গেল। এই ধরনের যেখানে আপনার বডি শেপ চেঞ্জ হয়ে যাবে একটা ডিভাইসের, বা সেটাকে আপনার রিপ্লেস করা ছাড়া তখন আর কোনো উপায় নাই, মানে সে স্বাভাবিক ফর্মে নাই, তখন সেটাকে কি বলে, আমরা ইলেকট্রোডাইনামিক ড্যামেজ বলে। আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট ওভারভিউ যে আসলে আমাদের ট্রান্সমিশন লাইনে এই দুইটার কি হয়, ফল্ট হয়। এটা আপনার কি আনঅ্যাভয়েডেবল, এদের ফল্ট হবে, এবং এই ফল্টগুলি হইলে তখন আমাদের কি হয়, এই ধরনের কনসিকুয়েন্সগুলি হইতে পারে। আচ্ছা, তারপর আমরা একটা জিনিস দেখি যে এটার আসলে এই ফল্টগুলি যখন হয়, এটার কারণে আসলে আপনার কি কি প্রবলেম হয়। আচ্ছা, তো আমি এটা একটু রিমুভ করি, হ্যাঁ, এতটুকু আপনারা বুঝছেন, ক্লিয়ার আপনাদের কাছে? আচ্ছা,
এখন আমরা একটু দেখি যে ফল্টের কারণে আসলে কি কি প্রবলেম হইতে পারে, মানে মানে রিজনগুলি কি কি। হ্যাঁ, তো একটা হচ্ছে ইন্টারাপশন অফ পাওয়ার টু কাস্টমার্স, এটাকে আমরা কনসিকুয়েন্সেস বলতে পারি। হ্যাঁ, কনসিকুয়েন্সেস মানে কি, মানে ফল্ট হইলে কি কি প্রবলেম হইতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে কি ইন্টারাপশন অফ পাওয়ার টু কাস্টমার্স, ইন্টারাপশন অফ পাওয়ার টু কাস্টমার্স। ঠিক আছে, আরেকটা কি সাবস্টেন্সিয়াল লস অফ রেভিনিউ, সাবস্টেন্সিয়াল লস অফ রেভিনিউ। ঠিক আছে, তারপরে হচ্ছে ড্যামেজ টু ইকুইপমেন্ট, সিরিয়াস হ্যাজার্ড টু পার্সোনাল। আচ্ছা, সিরিয়াস হ্যাজার্ড টু পার্সোনাল। আচ্ছা, এর আগেরটা আরেকটা রিজন আমি আপনাদেরকে অলরেডি ডিসক্রাইব করে ফেলছি, যে ড্যামেজ অফ ইকুইপমেন্টস, যেটা একটু আগে বললাম যে ইলেকট্রোডাইনামিক ড্যামেজ যেখানে হয়। আচ্ছা আচ্ছা, এটা আমি এখানে অ্যাড করে দিই, ড্যামেজ অফ ইকুইপমেন্টস। আচ্ছা, প্রথমটা কি ইন্টারাপশন অফ পাওয়ার টু কাস্টমার্স। আপনার আমি একটা জিনিস দেখাই, ট্রান্সমিশন লাইন আসলে কি, অনেকগুলি ইন্টারকানেক্টেড সিস্টেম, রাইট। এখানে একটা জেনারেটর আছে ধরেন, এখানে একটা জেনারেটর আছে, ঠিক আছে, এদিকে ধরেন একটা লোড আছে, হ্যাঁ, তারপরে এদিকে ধরেন আরেকটা লোড আছে, এরকম। আমি তো মাত্র এখানে কয়েকটা দিয়ে দেখি, এখানে আরও কি থাকে, মাল্টিপল লাইন কানেক্টেড থাকে একটা সিস্টেমের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তো কি হয়, ধরেন এই লাইনটাতে ফল্ট হইলো, ঠিক আছে, বা এই লাইনটাতে ধরেন ফল্ট হলো যেখানে লোড কানেক্টেড আছে। তো ফল্ট হওয়ার কারণে কি হয়, ধরেন এটা যখন এই লাইনটাতে যখন ফল্ট হইলো, তখন আমি কি করব, এই জেনারেটরটাকে ট্রিপ করে দিব, ঠিক আছে। তখন এই জেনারেটরটা যখন আপনার নেটওয়ার্ক থেকে বাদ হয়ে গেল, তখন আপনার কি থাকলো, এই সাপ্লাইটা নাই, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এখানে আমাদের দুইটা লোড কানেক্টেড আছে, তখন কি হবে, এখানে একটা লোড ডিমান্ড ক্রিয়েট হয়ে যাবে, এবং তখন একে দিয়ে আমাদের কি করতে হবে, এই ঘাটতিটা পূরণ করতে হবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, এই জেনারেটরটার বা এখানে যে স্টেশনটা, তার এই দুইটা লোড, দুইটা এখানে ধরেন দুইটা এরিয়া 1 আর এরিয়া 2, হ্যাঁ, ধরেন এদের ডিমান্ড ফিল আপ করার ক্ষমতা ওর নাই, তখন কি হবে, এখানে লোডশেডিং ক্রিয়েট হবে না, মানে ধরেন একটা লাইনের মানুষজন তখন দেখা যাবে কি আর পাওয়ার পাচ্ছে না। আচ্ছা, তাহলে এটাই হলো কি ইন্টারাপশন অফ পাওয়ার টু কাস্টমার্স, মানে আমার ফল্ট হওয়ার কারণে কি হলো, ওই লাইনটাকে আমার কাট করতে হলো, কাট করার কারণে কি হলো, আমার ওভারঅল যে ট্রান্সমিশন লাইন, যে কাস্টমার এন্ডে কি হলো, লোডের ডিমান্ডটা বেড়ে গেল, লোডের ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে কি হলো, আমার লোডশেডিং ক্রিয়েট হয় বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা কি দাঁড়ালাম, সাবস্টেন্সিয়াল লস অফ রেভিনিউ। এটার মানে কি, ধরেন আপনার এখানে দুইটা ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, এই দুইটা ইন্ডাস্ট্রি থেকে ডেইলি ধরেন 10,000 পিস প্রোডাক্ট এখানে উৎপাদন হয়, ধরেন ফর এক্সাম্পল 10,000 পিস, তো ধরেন 10,000 বোতল। হ্যাঁ, এখন দেখা গেল এখানে একটা কি আছে, এটা হিউজ একটা মেশিন আছে, যে মেশিনটাকে চালানোর জন্য ধরেন আপনার মোটামুটি 300 থেকে 400 কিলোওয়াটের মতো ধরেন পাওয়ার লাগে ফর এক্সাম্পল। হ্যাঁ, এখন এবং এইখানেও সেম আরেকটা মেশিন আছে, তাহলে এটা ডাবল হয়ে গেল এই পাওয়ারটা। কিন্তু দেখা গেল আপনার যখন এই জেনারেটরটা নাই বা এই লাইনটা যখন ফল্ট হয়ে গেল, তখন কি হলো, আপনি কি এখানে এনাফ পাওয়ার দিতে পারবেন? পারবেন না। যদি পাওয়ার না থাকে তখন কি হবে, এখানে আপনার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, একটা মেশিন ধরেন পুরোপুরি অফ, তখন কি হয়ে যাবে, আপনার এখানে লস হবে। এটাকেই বলা হচ্ছে সাবস্টেন্সিয়াল লস অফ রেভিনিউ। রেভিনিউ মানে কি, আপনার যে টাকা, বেসিক্যালি আপনার টাকার পরিমাণটা কি হয়ে যাবে, লস হবে, কমে যাবে। মানে এখান থেকে ধরেন আপনি একদিনে আগে ধরেন আপনার 1 লাখ টাকা টার্ন ওভার ছিল, ধরেন ডেইলি 1 লাখ টাকা টার্ন ওভার ছিল,
কিন্তু এখন কি হয়ে গেল, এটা হাফ হয়ে কত হয়ে যাবে, 50,000। তার মানে একদিন আপনার 50,000 টাকা লস। আচ্ছা, দেন সিরিয়াস হ্যাজার্ড টু পার্সোনাল, এটার মানে কি? ধরেন আপনার সাবস্টেশনে 10টা মানুষ কাজ করতেছে এখানে, ঠিক আছে, এখানে এই সাবস্টেশনটাতে ধরেন 10টা মানুষ কাজ করতেছিল, ঠিক আছে। যখন ফল্ট হইল তখন যদি আপনার প্রোটেক্টিভ ডিভাইস যদি ঠিকমতো কাজ না করে তখন কি হবে, এখানে যে মানুষগুলো ছিল ইনস্ট্যান্ট মারা যাবে বা খুব বড় একটা ক্ষতি সাধন হবে। একটা এক্সাম্পল দিই, গত 1 বছর খানেক আগে এই 11 কেভির একটা লাইনে এরকম একটা টিম কাজ করতেছিল পল্লী বিদ্যুতের। তো ওখানে তখন বোধহয় একটা আপনার এরকম সার্কিট ব্রেকার রিলেটেড একটা ফল্ট হওয়ার কারণে একজন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে, উনি মারা গেছেন। ওনার হচ্ছে একটা সাইড হচ্ছে পুরোপুরি বার্ন হয়ে গেছিল আপনার। তো এই ধরনের জিনিসগুলি হওয়াটা খুব স্বাভাবিক, কারণ 11 কেভি ভোল্টেজ নেওয়ার মতো ক্ষমতা একজন মানুষের নাই, ঠিক আছে। সো ইনস্ট্যান্ট মারা যাবে। তারপর কি আছে, ড্যামেজ অফ ইকুইপমেন্ট, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে কোনো একটা ডিভাইস কি হয়ে যেতে পারে, হাই কারেন্ট ফ্লো করে সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে, ফিউজ নষ্ট হয়ে গেল। তারপরে ধরো আপনার মোটর ছিল, ইন্ডাকশন মোটর ধরেন খুব হাই কারেন্ট যাওয়ার কারণে কি হলো, কয়েলটা পুড়ে গেল, ঠিক আছে। সো অথবা ধরেন ট্রান্সফরমারের ইনসুলেশন নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো যে কোনো ধরনের প্রবলেমই এখানে মানে এই যে মানে কনসিকুয়েন্সগুলি এগুলি এদের যে কোনোটাই হইতে পারে আপনার ফল্ট হওয়ার কারণে। আচ্ছা, এখন আমাদের তাহলে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের যে সার্কিট, যে ট্রান্সমিশন লাইন, এটাকে কি করতে হবে, প্রোটেক্টেড করতে হবে, যাতে ফল্ট হইলেও আমরা সেটাকে রিকভার করতে পারি বা সেটাকে আমরা মেক ওভার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি মানে ফার্স্ট প্রিন্সিপালটা কি, আমাদেরকে প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করতে হবে নাকি? প্রোটেক্টিভ ডিভাইস কয় ধরনের হইতে পারে স্যার? 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে আপনার আচ্ছা, এই 2 ভাগে আমরা বেসিক্যালি ভাগ করতে পারি। হ্যাঁ, এদেরকে আমরা কিভাবে সেকশনাইজ করতে পারি আমরা একটু দেখি, যে সুইচ গিয়ারের আন্ডারে কি কি থাকে। আচ্ছা, ফার্স্টে দেখি সুইচ গিয়ারের আন্ডারে হচ্ছে আপনার ধরেন সিবি কি, সার্কিট ব্রেকার, তারপর ধরেন আপনার কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার এটসেট্রা, এসব থাকতে পারে। হ্যাঁ, প্রোটেক্টিভ ডিভাইসের মধ্যে কি কি থাকে তাও সেম, সার্কিট ব্রেকার থাকতে পারে, ফিউজ থাকতে পারে, ঠিক আছে। তারপরে আপনার কি কি থাকতে পারে, হ্যাঁ, আইসোলেটর থাকতে পারে, হ্যাঁ, এখানে আপনার ইয়েও থাকতে পারে, রিলেও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরা কি করে, আমাদের ওভারঅল সুইচ গিয়ারের মেইন উদ্দেশ্যটা কি? একটা হচ্ছে মেইন পয়েন্ট যেটা, ফার্স্ট অফ অল কি, টু সেন্স অর অবজার্ভ দ্য ফল্ট, ঠিক আছে। আপনার তো প্রথমে ডিটেক্ট করতে হবে যে আসলে ফল্টটা কোথায় হচ্ছে, আমার শর্ট সার্কিটটা কোথায় হয়েছে, এটা আগে আপনাকে কি করতে হবে, সেন্স বা অবজার্ভ করতে হবে। ধরেন একজন গেটকিপার কি করে, গেটকিপার প্রথমে সেন্স করে যে কোনো মানুষ আসতেছে, যদি আসে তাহলে আমি কি করব, গেটটা ওপেন করে দিব, আবার ওই মানুষটা যদি চলে যায় তারপর আমি আবার কি করি, গেটটা লক করে দিই। তাহলে সে গেটটাকে অবজার্ভ করতেছে, গেটটাকে ওপেন করতেছে, ক্লোজ করতেছে। এরাও এই যে সুইচ গিয়ার প্রোটেক্টিভ ডিভাইসগুলি কি করে, প্রথমে এরা সেন্স করে, অবজার্ভ করে যে কোনোখান দিয়ে, কোনো একটা লাইনের ভিতর দিয়ে যে রেটেড কারেন্ট বা তার যে রেটেড ভোল্টেজ, সেটা থেকে বেশি রেটেড কারেন্ট বা ভোল্টেজ সেখান দিয়ে ফ্লো হচ্ছে কিনা বা সেখানে এক্সিস্ট করতেছে কিনা, বুঝতে পারছেন? যদি ফ্লো করে তখন সে কি করে, যেমন ধরেন রিলে, কি করে, রিলেটা প্রথমে সেন্স করে, ঠিক আছে। রিলের ভিতরে কি থাকে, কয়েল থাকে, কয়েলের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে তখন সে কি করে, এটা তো সেন্স করতেছে। আর আমাদের আরও 2টা ডিভাইস আছে, এটা কি, সিটি, পিটি, ওরা কি, এগুলো কি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার বলে। হ্যাঁ,
এরা কি সবসময় কারেন্টটাকে মেজার করতেছে এবং ভোল্টেজটাকে মেজার করতেছে। যখনই দেখে যে হাই অ্যামাউন্ট অফ কোনো কারেন্ট ফ্লো করতেছে তখন ওরা কি করে, এই যে এরা করে কি একটা সিগন্যাল পাঠায়। তারপর সার্কিট ব্রেকার যখন এই সিগন্যালটা রিসিভ করে তখন সে কি করে, ওই লাইনটাকে কাট অফ করে দেয়। ঠিক আছে, তাহলে সেকেন্ড অফ অল আমাদের অপারেশন থেকে একটা হচ্ছে টু অবজার্ভ দ্য ফল্ট, সেকেন্ড অপশন কি টু আইসোলেট দ্য ফল্টি সেকশন from the rest of the network. ঠিক আছে, ওই যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, ধরেন এখান দিয়ে এখানে লোড আছে, এখানে একটা লোড আছে, যেমন এটা একটা কমন বাস, হ্যাঁ, লোড, তারপর এইদিকে এখানে একটা জেনারেটর আছে। তাহলে এই জেনারেটরটাতে কি হয়েছিল, আমরা বলছিলাম যে এখানে একটা ফল্ট হয়েছিল। তাহলে এখানে যদি আপনার একটা সিটি থাকে এবং এখানে ব্রেকার থাকে তখন কি হবে, এ যখন এই রিলেটা যখন সেন্স করবে, যে সিটিটা যখন সেন্স করবে যে এখান দিয়ে কি হচ্ছে ওভার কারেন্ট ফ্লো করতেছে, তখন এই সার্কিট ব্রেকারটা একটা সিগন্যাল পাঠাবে, তখন সে কি করবে, এটাকে কাট অফ করে দিবে এই সিস্টেম থেকে। ঠিক আছে, তাহলে আপনার কি হইলো, এখানে আর কোনো ড্যামেজ হইলো না, মানে আমার এই নেটওয়ার্কটা কি থাকলো, এই নেটওয়ার্কটা সেফ থাকলো। জাস্ট এই পার্টটাকে আমি কি করলাম, টু আইসোলেট দ্য ফল্টি সেকশন, অর্থাৎ যেখানে ফল্ট হয়েছে ওটাকে আমি কি করলাম, আইসোলেট করে দিলাম। ঠিক আছে, তো সুইচ গিয়ারের প্রোটেকশনের তাহলে মেইন কাজটা কি, দুইটা জিনিস কমনলি এটা মনে রাখেন। একটা হচ্ছে কি টু সেন্স দ্য ফল্ট, কোথায় ফল্ট হচ্ছে সেটাকে আমার সেন্স করা, সেটাকে অবজার্ভ করা। সেকেন্ড অপশন কি, সেটাকে ফল্টটাকে সেন্স করে কি করা, আমার প্রোটেক্টিভ ডিভাইসকে অর্ডার দেওয়া যে এটাকে কাট অফ করো, সিম্পল জিনিস। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে একটা ব্যাপার আছে, দেখেন এই যে এখানে যে সিবিটা আছে বা এখানে যে সিটিটা আছে, এরা কি করতেছে, এই সেকশনটাকে দেখাশোনা করতেছে, এই বাস বার সহ সিস্টেমটাকে। কিন্তু একটা জিনিস দেখেন, একটা সার্কিট ব্রেকার কিন্তু একটা রেঞ্জ আছে, বা একটা সিটি সে যে কারেন্ট মেজার করছে তার কিন্তু একটা রেঞ্জ আছে। হ্যাঁ, তো এখানে সে কতটুকু এরিয়া জুড়ে আসলে আমাদেরকে কি দিচ্ছে, সেফটিটা প্রোভাইড করতেছে, এটা কিন্তু আমার একটা দেখার বিষয়। যেমন ধরেন আমি যদি একটা ওয়াচ টাওয়ার বসাই কোনো একটা এরিয়াতে, ওয়াচ টাওয়ার তো বুঝেন যে টাওয়ার থেকে সব দিকে আমরা চোখ রাখি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ওই ওয়াচ টাওয়ারের একটা রেঞ্জ আছে। যেমন কক্সবাজারের একটা ওয়াচ টাওয়ার থেকে আপনি কিন্তু চট্টগ্রামে কি হতেছে দেখতে পারবেন না। ঠিক সেরকম এদেরও কি একটা এবিলিটি আছে যে এই রেঞ্জের বাইরে তারা আর কি ফলটা ডিটেক্ট করতে পারে না। তখন আমাদেরকে কি করতে হয়, তাহলে কি আপনি শুধু একটা সিবি দিয়ে এখানে বসে থাকবেন না, তখন আমার এই এরিয়াটাকে আরও প্রত্যেকটা লোড, প্রত্যেকটা জেনারেটর জন্য আলাদা আলাদা করে কি করতে হবে, আপনার এখানে প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করতে হবে। এটাকে বলা হচ্ছে ওভারল্যাপড জোন। ঠিক আছে, দেয়ার মাস্ট বি ওভারল্যাপড প্রোটেকশন বলে এটাকে। যে ওভারল্যাপ প্রোটেকশনটা কি, যে এই জেনারেটরটার যে সার্কিট ব্রেকারটা সে যদি সামহাও কোনোভাবে ধরেন সে ডিটেক্ট করতে পারে নাই যেখানে ফল্টটা আসলে হচ্ছে, মানে সে এটাকে আইসোলেট করতে পারে নাই, বা এই সিটিটা ধরেন সামহাও কি আইডেন্টিফাই করতে পারে না যেখানে প্রবলেমটা হচ্ছে, তাহলে কি সেকশনটা এটা নষ্ট হয়ে যাবে না? তখন আমাদের কি করতে হয়, এর মধ্যে একটা ওভারল্যাপ জোন ক্রিয়েট করতে হয়, যে জোনটার মধ্যে কি এই সিবিটাও কাজ করবে, যদি এ কাজ না করে তাহলে এই সিবিটা এখানে এসে কাজ করবে। তখন দেখা যায় কি ফল্ট অগার হইল, কিন্তু ধরেন কমন এরিয়া থাকার কারণে যদিও আমি অ্যাক্টিভ না হচ্ছি, কিন্তু আমার অপোজিটে যে আছে সে কি করতেছে, সে ওই সেকশনটাকে আলাদা করে ফেলতেছে। এই জিনিসটাকে বলে হচ্ছে ওভারল্যাপ প্রোটেকশন জোন। আচ্ছা, এই ওভারল্যাপ প্রোটেকশন জোনটা কি করে, কিভাবে কাজ করে, এটা একটু আজকে আমরা এটা একটু দেখব। এটা আপনারা এই পয়েন্টগুলি কিন্তু মানে ইয়ে করে নিন, নোট করে নিন। আমি বোর্ডে লিখার এটা একটাই রিজন। আচ্ছা, সিটি হচ্ছে আপনার কারেন্ট
ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার, এর কাজ হচ্ছে কারেন্ট মেজার করা, ঠিক আছে, ট্রান্সমিশন লাইনের কারেন্ট মেজার করা। আর আরেকটা হচ্ছে কি পিটি, এটাকে বলা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার, এর কাজ হচ্ছে ভোল্টেজ মেজার করা, ঠিক আছে। সিটি সিটি কোন কিভাবে কানেক্টেড থাকে? সিরিজ নাকি স্যার? আর পিটি কিভাবে থাকে? প্যারালাল। অর্থাৎ আপনার যদি একটা লাইন থাকে, মানে ট্রান্সমিশন লাইন থাকে, ট্রান্সমিশন লাইনের সাথে সিরিজে যদি থাকে তাহলে সেটা কি হবে? সেই যেটা হচ্ছে সিটি। আর যদি এরকম থাকে লাইনটা আবার এর সাথে এভাবে, হ্যাঁ, তো তখন কি হয়? এখানে আপনার এই যে দুইটা পয়েন্টের একটসে যদি থাকে তখন এটা প্যারালাল, এটা এভাবে কানেক্টেড থাকে আর কি। এটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে। অর্থাৎ এটাতে আমরা ভোল্টেজ মেজার করি, কারণ আমরা তো জানি ভোল্টেজ মেজার করতে হলে কি করতে হয়? ভোল্টমিটারকে প্যারালালে কানেক্ট করতে হয়, আর কারেন্ট মেজার করতে হলে অ্যামিটারকে সিরিজে কানেক্ট করতে হয়। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করেন। যেমন ধরেন আমি যেমন ধরেন আমাদের এখানে একটা জেনারেটর আছে, হ্যাঁ, এই জেনারেটর থেকে কোথায় যাচ্ছে পাওয়ারটা? একটা ট্রান্সফরমারে যাচ্ছে। আচ্ছা, এই ট্রান্সফরমারটা থেকে গিয়ে পাওয়ারটা আমার একটা লাইনে আমি একটা কি কানেক্ট করলাম? একটা সার্কিট ব্রেকার কানেক্ট করলাম। আচ্ছা, ওখান থেকে কোথায় পাওয়ারটা পাঠাচ্ছি? একটা কমন বাসে ধরেন আমি পাওয়ারটাকে সেন্ড করতেছি। আচ্ছা, কিন্তু একটা বাসে কি আমি শুধু একটা জেনারেটর দিয়ে পাওয়ার পাঠাইতে পারি? এটাতে আমি আরও ধরেন একটা মাল্টিপল, আরও একটা লাইন, আরও একটা জেনারেটর কানেক্ট করলাম, ঠিক আছে, সেম। এখান দিয়েও কি করলাম? একটা সিবি দিয়ে আমি কি এই বাসে পাওয়ারটা ফিট করতেছি। আচ্ছা, এখন ধরেন এখান থেকে কি বের হইলো? এখান থেকে একটা লাইন বের হইলো, হ্যাঁ, এটা একটা সিবি হয়ে এটা কি L1 গেল, ঠিক আছে। তারপরে এখান দিক থেকে আরেকটা সিবি হয়ে এটা কোথায় গেল? ধরেন L2-তে গেল, ঠিক আছে। আর সেমভাবে আরেকটা সিবি হয়ে এটা L3-তে গেল, L3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কমন বাস ধরতে পারেন এটা, হ্যাঁ। তাহলে এখন দেখেন এইখানের মধ্যে লাইন 1, লাইন 2 আর লাইন 3, আর এখানে কি আছে? এখানে ধরেন ট্রান্সফরমার 1, আর এখানে ট্রান্সফরমার 2, এখানে হচ্ছে আপনার জেনারেটর 1, এখানে জেনারেটর 2। আচ্ছা, তাহলে আমরা তো এখানে সিবি ইউজ করছি, রাইট? সিবিগুলি কেন ইউজ করছি? যাতে বাসবারটার প্রোটেকশন দিতে পারি, ঠিক আছে। ট্রান্সফরমার থেকে পাওয়ার এখানে যাওয়ার সময় যদি এই লাইনে এই বাসটাতে কোনো কমন ফল্ট হয় তাহলে কি, যদি সিবিটা না দিতাম কি হইতো? এই পুরো সিস্টেমটাই কি হয়ে যেত? নষ্ট হয়ে যেত। ওই জন্য আমি কি করলাম? মাঝখানে সিবি বসাইলাম। আচ্ছা, এখন আবার এখানে লাইনের আগেও 3টা সিবি বসাইছি। আচ্ছা, কিন্তু এটা কি ওভারল্যাপড হইলো? এটা কি ওভারল্যাপড হয়েছে? আপনি বলেন এটা ওভারল্যাপড হয়েছে? আমি ট্রান্সফরমার থেকে সিবি দিয়ে কি করলাম? এটাকে প্রোটেকশন দিলাম, আবার এটা থেকে দিয়ে এটাকে দিলাম, বাসবারটাকে প্রোটেকশন দিলাম,
কিন্তু এটা যদি সামহাও কাজ না করে তখন কিন্তু কি এই লাইনটা দেখেন ডিরেক্ট শর্ট হয়ে যাওয়ার চান্স আছে এখানে। এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো আমার সেন্সিং কোনো ডিভাইস নাই। আচ্ছা, এটাকে কি করা যায় তাহলে? ফার্স্টে ধরেন আমরা এখানে একটা কারেন্ট ট্রান্সফরমার বসাইলাম, ঠিক আছে, এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এইখানে 3টা বসাইলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এরা কিভাবে কাজ করবে? আপনি দেখেন এই জোনটাকে এভাবে যদি কানেক্ট করেন, ঠিক আছে, এখান থেকে এটা দেখেন, হ্যাঁ, এটা এসে এটা একটা, এখান দিয়ে এটা একটা, এখানে মাঝখানে আমি কি করলাম, একটা রিলে বসাইলাম। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখেন, এই এরিয়াটা আমার কি হইলো, ওভারল্যাপড হলো না? এই দুইটা এরিয়া আগে কিন্তু দেখেন এটা একটা ছিল আর এটা একটা ছিল, বুঝতেছেন? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি এই এরিয়াটাকে চিন্তা করেন, এই কিন্তু আগে একটা আলাদা আলাদা সেকশন ছিল, এটা, এটা আর এটা, এটা একটা সেকশন ছিল না? আর এটার উপর এটা আরেকটা সেকশন, তাই না? বুঝতে পারছেন? এতটুকু তো বুঝছেন যে এটা এই সেকশনটা একটা, এটা আরেকটা সেকশন, সার্কিট ব্রেকারের উপরে আর নিচে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, যদি এখানে আপনি সিঙ্গেল রিলে বসাইতেন তাহলে কি হতো, সে শুধু এই এরিয়াটার ফলটাই কভার করতে পারতো, সে কিন্তু এটা ধরতে পারতো না। সিটি না, এগুলি সব সিরিজ কানেকশন। মানে আমি আপনাকে কি বুঝাইতে চাচ্ছি, বেসিক্যালি আপনি একটা এই কারেন্ট ট্রান্সফরমারগুলির কাজ হচ্ছে এরা এমনভাবে কানেক্টেড যাতে এরা এই দুইটা এরিয়াকে কি করতে পারে, কভার করতে পারে, ঠিক আছে। এই দুইটা এরিয়ার মধ্যে যে কোনো জায়গাতেই যদি ফল্ট হয় এটা কি করবে, ওরা সেন্স করবে এবং তারপর এই রিলেগুলি এই সিবিগুলিকে কি করবে, অ্যাক্টিভেট করবে। বুঝতে পারছেন? মানে আমি কমন এরিয়া